নেশামো তোমার আসক্তি। সানা শেখ। পর্ব ৯। ফারজানা তালুকদার আইরিনের জন্য গরম গরম ভাত, মাছ ভুনা আর ডিম ভাজি নিয়ে আসেন রুমে। তাড়াহুড়ো করে এর চেয়ে বেশি কিছু রান্না করতে পারেননি এখন। আইরিন না ঘুমালেও চোখ বন্ধ করে শুয়ে আছে। ফারজানা তালুকদার বিছানার উপর প্লেট বাটি রাখতে রাখতে বলেন, আইরিন উঠে ভাত খাও। আইরিন চোখ মেলে তাকায়। খিদে পেয়েছে ভীষণ। পেট পুরো খালি খালি লাগছে। শোয়া থেকে উঠে হেলান দিয়ে বসে ব্যথায় নাক মুখ খিচে বন্ধ করে নেয়। নাবিলা বেগম হাত ধুয়ে প্লেট হাতে তুলে নেন। ফারজানা তালুকদার নিচে চলে যান আবার। তানজিলা বেগম আর রেশমা তালুকদার পাশেই বসে আছেন। প্রথম লোকমা মুখে নিয়ে চিবুতে গিয়ে আইরিন বুঝতে পারে ভাত খুবই বিস্বাদ লাগছে। গিলতে ইচ্ছে করছে না। জোর করে কয়েক লোকমা খেয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলে, ভালো লাগছে না মামুনি, খাবো না আর। খেলেই তো না, আর অল্প কয়টা খা। গিলতে ইচ্ছে করছে না। এমনই লাগে, সকালে মুখের রুচি আরও নষ্ট হয়ে যাবে। এখনই আর অল্প কয়টা খা জোর করে। জোড়াজুড়িতে আরও কয়েক লোকমা খায়। পানি খেয়ে শুয়ে পড়ে আবার। বাবুকে ফর্মুলা দুধ খাওয়ানো হয়েছে কিছুক্ষণ আগে। এই বৃষ্টির মধ্যেই আজাদ শেখ ছাতা নিয়ে নিজ বাড়িতে গিয়ে ফর্মুলা দুধ নিয়ে এসেছিল। ওনার বড় মেয়ের বাবু হয়েছে, বাবুর ফর্মুলাই এনে খাওয়ানো হয়েছে আদনান আর আইরিনের বাবুকে। এই শেষ রাত আর ঝড় বৃষ্টির মধ্যে বাজারে কোনো দোকান খোলা নেই আর কেউ আসবেও না দোকানে। তাই বাধ্য হয়ে আরেকজনের টাই খাওয়াতে হয়েছে। সকাল হলে বাজারে গিয়ে নিয়ে আসবে বাবুর প্রয়োজনীয় বাকি সব কিছু। আদনান বাবুকে নিয়ে রুমে ফিরে আসে আবার। ফজরের আজানের সময় হয়ে এসেছে। বাহিরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাতাস নেই, বিদ্যুৎও চমকাচ্ছে না আর। প্রকৃতি একদম শীতল হয়ে গেছে। আইরিন গলা পর্যন্ত ঢেকে রেখেছে। আদনান বিছানায় উঠে বসে নাবিলা বেগম বাবুর জন্য বিছানা করে দেন। আদনান বাবুকে আইরিনের বুকের কাছে শুইয়ে দেয়। আইরিন ছেলের কাঁথা ধরে টেনে আনে আরও কাছে। আদনান দুজনের পাশে বসে থাকে চুপচাপ। নাবিলা বেগম, তানজিলা বেগম আর রেশমা তালুকদার রুম থেকে বেরিয়ে যান। ওনার চলে যেতেই আদনান ঝুঁকে আইরিনের গালে চুমু খায়। চুলে হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে? ভালো। ঘুমাও। ঘুম আসছে না। মাথায় হাত বুলিয়ে দেই ঘুমাও। আপনি ঘুমাবেন না? সকাল তো হয়েই এসেছে। দুপুরে ঘুমিয়ে নিব। হঠাৎ রুম অন্ধকার হয়ে যায়। আদনান লাইটের দিকে তাকিয়ে গালি দিতে গিয়েও থেমে যায়। আইপিএসের চার্জ শেষ হয়ে গেছে বোধহয়। বিছানা থেকে নেমে অন্ধকারে হাতড়ে হাতড়ে নিজের ফোন হাতে নিয়ে টর্চ অন করে। পুনরায় বিছানায় উঠে আইরিনের পাশে বসে। আইরিনের চুলগুলো এখনও ভেজা রয়েছে। ভেজা চুলগুলো বালিশের পেছনে ঠেলে দিয়ে শুয়ে পড়ে পাশে। ব্ল্যাঙ্কেট সরিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গোজে। আইরিন আদনানের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি করছেন? মাথা খারাপ হয়েছে নাকি? যে কেউ চলে আসবে, ছাড়ুন আর উঠুন এখান থেকে। আসলে আসবে তাতে আমার কি? আমি কি অন্যের বউকে ধরেছি? একটু তো লজ্জা শরম রাখুন নিজের মধ্যে। মা শাশুড়িদের সামনে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন? হ্যাঁ। আপনি কোন মাটি দিয়ে তৈরি আমাকে একটু বলবেন প্লিজ? তুমি যেই মাটি দিয়ে তৈরি আমিও সেই একই মাটি দিয়ে তৈরি। ভালো কথা মনে পড়েছে, বাবুর নাম কি রাখবে? আপনিই বলুন। তালুকদার আবরাজিয়াদ। ভালো, সুন্দর নাম। তাহলে এটাই ফাইনাল? হুম। রুমের লাইট অন হয়। জেনারেটর চালু করা হয়েছে। যান এদিকে ফেরো। কেন? একটু ভালোভাবে জড়িয়ে ধরি। আপনি উঠুন তো এখান থেকে। লাজ শরমের মাথা খেয়েছে জন্মের সাথে সাথেই। এতটুকু লজ্জা শরম যদি থাকতো তাহলেও হতো। এখান থেকে উঠে গিয়ে পাশের রুমে শুয়ে থাকুন।
আমি সুস্থ না হওয়া পর্যন্ত আপনি ওই রুমে থাকবেন। আমার সাথে বিছানায় মামুনি থাকবে। দুনিয়া উল্টে গেলেও আমি অন্য রুমে যাচ্ছি না। প্রয়োজনে সোফায় না হয় ফ্লোরে ঘুমাব। আপনি ফ্লোরে ঘুমোতে পারবেন? ম্যাট্রেস কিনে আনব। তাও অন্য রুমে যাবেন না? না। লজ্জা করবে না আপনার, একজন এমপি হয়ে ফ্লোরে ঘুমোতে? তুমি তো জানোই সুইটহার্ট, আমার লজ্জা শরম নেই। আমাকে ছেড়ে আপনি উঠুন এখান থেকে। যান, একটু শুয়ে থাকি। কেউ চলে আসতে পারে। আসুক। আইরিন বিড় করে বলে, নির্লজ্জ লোক একটা। বিড় করে বললেও আদনান শুনতে পায়, তবে কিছু বলে না। আদনান ডান হাতের উপর ভর করে একটু উঁচু হয়। আইরিনের উন্মুক্ত ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে বলে, জান বাবু তো আমার মতো দেখতে হয়েছে। আসছে, হয়েছে আমার পেট থেকে, আর হবে আপনার মতো, তাই না? হ্যাঁ অবশ্যই, আমার ছেলে তো আমার মতোই হবে, স্বাভাবিক। জীবনেও না। বিশ্বাস করে না? বাবুর মুখের দিকে তাকিয়ে দেখো, একদম আমার মতো চেহারা হয়েছে। দেখেছি, মোটেও আপনার মতো চেহারা হয়নি। যান, এই দিকে ফেরো একটু। আইরিন চিত হয়ে শোয়ে। আদনান সযত্নে নিজের দিকে কাত করে নেয়। বুকে জড়িয়ে ধরে চুমু খায়। কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে মাথাটা বুকে চেপে ধরে বলে, জান জড়িয়ে ধরো। আইরিন বিনা বাক্যে জড়িয়ে ধরে। আদনানের বুকের ভেতর ধুকপুক শব্দ হচ্ছে জোরে জোরে। আদনান আইরিনের মাথায় আবার ওষ্ঠ ছুঁয়ে বলে, জান আজকের মতো ভয় আমি আমার এই জীবনে আর কোনো দিন পাইনি। তুমি যখন পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে, নাক দিয়ে গোলগোল করে তো পড়ল, ওই দিনও অনেক ভয় পেয়েছিলাম, তবে আজকের মতো না। আজকে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, বারবার শুধু আল্লাহকে ডাকছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তোমরা দুজন সুস্থ আছো, ঠিক আছো। আইরিন চুপ হয়ে থাকে। ও নিজেও অনেক ভয় পাচ্ছিল। ভয়ে আদনানকে নিজের কাছ থেকে দূরে সরতে দেয়নি। শক্ত করে আদনানের হাত ধরে রেখেছিল। বারবার আদনানের অসহায় চোখ মুখের দিকে তাকাচ্ছিল। আদনান যথেষ্ট চেষ্টা করেছে ওর সামনে নিজেকে শক্ত স্বাভাবিক দেখানোর, কিন্তু আইরিনের চোখে নিজের আসল অনুভূতি লুকাতে পারেনি। আইরিন বলতে বাধ্য, তালুকদার আদনান লাখে 9 কোটিতে একজন। আর ওই একজন আইরিনের অনন্তকালের ব্যক্তিগত পুরুষ। বেশ কিছুক্ষণ পর ইয়াদ নড়াচড়া শুরু করে। জান ছাড়ো তো একটু। আইরিন ছাড়েও না, নড়েও না, কিছু বলেও না। আদনান বুক থেকে আইরিনের মুখ তুলে দেখে আইরিন ঘুমিয়ে গেছে। আদনান ভেবেছিল চুপচাপ শুয়ে আছে বোধ হয়, এখন তো দেখছে ঘুমিয়ে গেছে। আলগোছে আইরিনকে ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ঘুরে গিয়ে বিছানায় উঠে বসে আবার বাবুর কাঁথা চেক করে দেখে ভিজিয়ে ফেলেছে। এই জন্যই এমন নড়াচড়া করছে। নিজেই চেঞ্জ করতে যায়, কিন্তু ইয়াদ 2 নাম্বারও করে দিয়েছে। ইয়াদকে ঢেকে রেখে রুম থেকে বেরিয়ে মাকে ডেকে নিয়ে আসে। ফারজানা তালুকদার কাঁথা কাপড় চেঞ্জ করে দেন। কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসেন। খাওয়াতে হবে আবার। আদনান এখন আর রুম থেকে বের হয় না। আইরিনের পাশে এসে বসে থাকে। ব্ল্যাঙ্কেট টেনে গা ঢেকে দেয় ভালোভাবে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে আবার ঝুঁকে চুমু খায়। পারছে না নিজের বুকের ভেতর ঢুকিয়ে নিতে। ইয়াদ হওয়ার সময় আইরিন মৃদু চিৎকার করে উঠেছিল, সেই চিৎকার এখন ওর কানে বাজছে আর বুকে তীরের ফলার মতো বিঁধছে। আইরিনের পাশে লম্বা হয়ে শুয়ে জড়িয়ে ধরে আবার। যে দেখে দেখুক, তাতে তালুকদার আদনান লাকি পরোয়া করে না। আইরিন একটু নড়ে ওঠে। আদনান আইরিনের মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিজের বাহুর ওপর আইরিনের মাথা রাখে। তারপর আরেকটু ভালোভাবে জড়িয়ে ধরে। সকাল হতেই তালুকদার বাড়িতে মানুষের হাট বসে। আবসার তালুকদার ফজরের পরপরই নিকটাতীয় সকলকে কল করে জানিয়ে দিয়েছিলেন আইরিন আর আদনানের ছেলে হওয়ার কথা। কাছে কুলে থাকা আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে ইতিমধ্যেই।
ইয়াদকে দেখছে, কোলে নিচ্ছে, আদর করছে, গিফট দিচ্ছে। ছেলে দেখে সবাই খুশি। আমিরা কোলে নিতেই কোল ভরে পি করে দেয় ইয়াদ। আমিরার মুখ দেখার মতো হয়েছে। অসহায় চোখে মুখে সকলের দিকে তাকাচ্ছে। প্রায় সকলেই হাসছে ওর দিকে তাকিয়ে। ইয়াদ কিছুক্ষণ আগেই প্রাকৃতিক কাজ সম্পাদন করেছিল, এখনই আবার যে করতে পারে কেউ ভাবেনি, তাই তো শুধু নরম কাপড় আর টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখেছিল। আমিরার শাশুড়ি বলেন, তুমি ভাতিজাকে সম্মানী দিতে দেরি করেছ বলে ভাতিজা আগে আগে তোমাকেই সম্মানী দিয়ে দিল। মুহূর্তেই হাসির রোল পড়ে যায় উপস্থিত সকলের মধ্যে। ইয়াদকে মায়ের কাছে দিয়ে রুমের দিকে এগিয়ে যায় চেঞ্জ করার জন্য। আমিরার হাজবেন্ড পেছনে থেকে ডেকে বলে, আরে চেঞ্জ করতে হবে না, একটু পরেই শুকিয়ে যাবে। ছোট বাচ্চা তো গন্ধ আসবে না। আমিরা কটমট চাহনি নিক্ষেপ করে চলে যায়। আদনান আইরিনকে জোর করে খাবার খাইয়ে দিচ্ছে। নাবিলা বেগম খাওয়াতে শুরু করেছিলেন, কয়েক লোকমা খেয়েই খাবে না বলে শুয়ে পড়েছিল। আদনান তুলে বসিয়ে এখন নিজেই খাওয়াতে শুরু করেছে। পানি বাদে কোনো কিছুই ভালো লাগছে না আইরিনের কাছে। যা মুখে দিচ্ছে খাওয়ার জন্য সেটাই বিষাদ লাগছে। অথচ পেটে ভীষণ খিদে। মনে হচ্ছে বাড়ির সব খাবার একাই খেয়ে ফেলতে পারবে, কিন্তু কিছুই ভালো লাগছে না। আদনান আবার আইরিনের মুখের সামনে খাবার তুলে ধরে। আইরিন নাকমুখ কুঁচকে বলে, এবারই শেষ, আর খাবো না। ঠিক আছে নাও। হাঁ করে খাবার মুখে নেয় আইরিন। আদনান প্লেট রেখে হাত ধুয়ে আসে। জোর করেই প্লেটের অর্ধেক খাইয়ে ছেড়েছে। ফারজানা তালুকদার ইয়াদকে কোলে করে রুমে নিয়ে আসেন। খিদে পেয়েছে আবার, ক্ষীণ স্বরে কাঁদছে এখন। আদনান আর আইরিন দুজনেই মায়ের দিকে তাকায়। ফারজানা তালুকদার এগিয়ে আসতে আসতে বলেন, খিদে পেয়েছে বাবুর, দুধ বানিয়ে খাওয়াও। আর কত ফর্মুলা খাবে? ব্রেস্ট ফিডিং করাক এখন। আদনান আইরিনের দিকে তাকায়। আইরিনও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকায়। ফারজানা তালুকদার ইয়াদকে আইরিনের কোলে তুলে দেন। ব্রেস্ট ফিডিং করাও এখন। বের হবে? হবে। আইরিন ছেলের মুখের দিকে তাকায়। আহারে, হাঁ করে কাঁদছে ছেলেটা। আদনান অধৈর্য হয়ে বলে, কি হলো? খাওয়াও কাঁদছে তো। আইরিন ঘুরে বসে। ছেলেকে খাওয়াতে গিয়ে দ্রুত দূরে সরিয়ে নেয় আবার। ফারজানা তালুকদার বলেন, কি হলো? সুরসুরি লাগে তো। প্রথম প্রথম একটু লাগবেই, তারপর ঠিক হয়ে যাবে। আইরিন আবার খাওয়াতে নেয়। ছেলের ঠোঁট আর জিহ্বার গরম ছোঁয়া পেয়ে আবার সরিয়ে নেয়। ভীষণ সুরসুরি লাগছে। ধরনীর বুকে সূর্য লুকিয়ে পড়েছে, অন্ধকার নেমে এসেছে অনেকক্ষণ আগেই। সারা দিন মানুষের হইচই পড়ে থাকা বাড়িটা এখন নিশ্চুপ নীরবতায় ছেয়ে গেছে। তালুকদার বাড়িতে থাকা সকলেই রাতের খাবার সেরে নিয়েছে একটু আগে। শেখ বাড়ির সবাই ফিরে গেছে, শুধু নাবিলা বেগম থেকে গেছেন আইরিনের কাছে। আফতাব তালুকদারের ফ্যামিলিও রাতের খাবার খেয়ে চলে গেছে। আদনান গেস্ট রুম থেকে ম্যাট্রেস তুলে নিজের রুমে নিয়ে আসে। আইরিন ওয়াশরুম থেকে বেরিয়ে হাঁ করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান নিচে নিজের জন্য বিছানা তৈরি করছে। কি করছেন এসব? আদনান একবার তাকিয়ে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে বলে, বিছানা করছি সুইটহার্ট। কেন? আমি থাকব সেজন্য। আইরিন দাঁতে দাঁত পিষে বলে, এসব তুলে এখানে না এনে নিজেই গেস্ট রুমে গিয়ে থাকলেই তো পারেন। বউ বাচ্চা এখানে রেখে আমি গিয়ে থাকব গেস্ট রুমে? রাতে অস্থির হয়ে দম আটকে রে গেলে? ফালতু কথা না বললে ভালো লাগে না আপনার, তাই না? আর এখানে থাকলে আপনি ঘুমোতে পারবেন না। সারা রাত লাইট অন করা থাকবে, বাবু একটু পর পর উঠে কান্না করবে। সমস্যা হবে না আমার। পাগলামি না করে সব তুলে নিয়ে গেস্ট রুমে যান। সরি যান।
একজন মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হতে পারে? আদনান বলে না কিছু। বিছানা তৈরি করা শেষে উঠে দাঁড়ায়। আইরিন দিকে তাকিয়ে মন ভালো করার মতো একটা হাসি দিয়ে বলে, 3 দিনের দুনিয়ায় বাঁচবই 2 দিন, এর মধ্যে 4 দিন বউ বাচ্চাকে রেখে অন্য রুমে থাকলে কিভাবে হবে জান? একসাথে থাকতে না পারি অন্তত কাছাকাছি থাকি। মামুনি মনে মনে কি ভাববে? কিছুই ভাববে না, বরং খুশিই হবে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না, আসো শুয়ে থাকো। আইরিন রাগী দৃষ্টি নিক্ষেপ করে আস্তে আস্তে হেঁটে বিছানায় উঠে শুয়ে পড়ে। আদনান আইরিনের পাশে এসে দাঁড়ায়। ঝুঁকে আদর দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন ঘাড় ঘুরিয়ে ওর যাওয়া দেখে আবার ঘাড় সোজা করে নেয়। গত রাতে ঘুম হয়নি, সারা দিন ঘুমোতে চেষ্টা করলেও ঘুম আসেনি। এখন ঘুম পাচ্ছে। নাবিলা বেগম রুমে ফিরে আসেন। এতক্ষণ আমিরার শাশুড়ির সাথে কথা বলছিলেন। ফ্লোরে করে রাখা বিছানার দিকে তাকিয়ে আইরিনের দিকে তাকান। মুচকি হেসে এগিয়ে আসতে আসতে বলেন, সত্যি সত্যি লাকি এখানে বিছানা করেছে দেখছি। আইরিন প্রায় ঘুমিয়ে পড়েছিল। নাবিলা বেগমের কথা শুনে চোখ মেলে তাকিয়ে বলে, মুখ দিয়ে বের করে সেটা বাস্তবায়ন করেনি এমন কোনো কিছু কোনো দিন হয়েছে নাকি? যা বলবে সেটা করবেই। থাক আর রাগ করিস না। তোকে বেশি ভালোবাসে বলেই তোর কাছ থেকে দূরে থাকতে পারে না। এমন স্বামী সব মেয়েই চায়, তবে পায় না। তুই ভাগ্যবতী, তাই পেয়েছিস। হ্যাঁ। এভাবে বলছিস কেন? কিভাবে বললাম? বাবু উঠেছিল? না। বিছানায় উঠে ইয়াদের কাঁথা কাপড় চেক করে দেখেন ভিজিয়ে ফেলেছে নাকি, তারপর শুয়ে পড়েন পাশে। আদনান রুমে আসে বেশ রাত করে। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর পেরিয়ে গেছে। দরজা ভিজিয়ে রেখে ফ্রেশ হয়ে আসে। না শুয়ে আইরিনের পাশে এসে দাঁড়ায়। মাঝখানে শুয়ে থাকা ছেলের দিকে তাকিয়ে রইল। গভীর ঘুমে মগ্ন ওদের দুজনের ছোট্ট ছেলেটা। শ্বাস নিচ্ছে খুবই দ্রুত। ছোট ছোট হাত জোড়া কাঁধের কাছে এনে রেখেছে। লাল টকটকে ঠোঁট জোড়া একদম ছোট্ট হয়ে রয়েছে। নাবিলা বেগম কাঁথা দিয়ে গলা পর্যন্ত ঢেকে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছেন। আইরিন চিত হয়ে শুয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে একদিনেই, চেহারা মলিন লাগছে। তসতসে ওষ্ঠ জোড়া শুষ্ক হয়ে আছে। বিনুনি করে রাখা চুলের ভেতর থেকে ছোট ছোট চুল বেরিয়ে এলোমেলো হয়ে আছে। এই মেয়েটার প্রতি আদনানের ভীষণ মায়া। এত মায়া কোথা থেকে আসে আদনান জানে না। এই মেয়েটার প্রতি কোনো দিন কোনোভাবেই বিরক্তি আসে না, রাগ হয় না। শুধুই ভালোবাসতে ইচ্ছে করে, অনেক অনেক ভালোবাসতে। একটু কষ্ট পেতে দেখলেই ইচ্ছে করে টেনে বুকের ভেতর পুরে নিতে। এমন কোনো উপায় কি নেই যাতে করে আইরিন একটুও কষ্ট পাবে না, মন খারাপ করবে না? যদি থাকে তাহলে আদনান সেই উপায় জানতে চায়। আইরিনের কপালে চুমু খেয়ে নিজের জন্য করে রাখা বিছানায় বসে। সারা দিন অনেক দৌড়াদৌড়ি করেছে কিন্তু তবুও এখন ঘুম আসছে না। সময় গড়ায়, ইয়াদ কেঁদে ওঠে। সাথে সাথেই নাবিলা বেগম শোয়া থেকে উঠে বসেন। কাঁথা কাপড় চেঞ্জ করিয়ে দেন। আইরিনেরও ঘুম ভেঙে গেছে। আদনানও শোয়া থেকে উঠে বসেছে, ও এখনও ঘুমায়নি। ইয়াদকে খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায়। বেশ সময় নিয়ে খেতে খেতে ঘুমিয়ে যায় আবার। নাবিলা বেগম শুয়ে পড়েছেন তখনই, ঘুমিয়েও গেছেন এখন। আইরিন ছেলেকে শুইয়ে দেয়। নিজে শোয়ার জন্য পাশ ফিরতেই দেখে আদনান বসে আছে আর তাকিয়ে আছে ওর দিকেই। আইরিন অবাক হয়ে বলে, আপনি ঘুমাননি এখনো? ঘুম আসছে না জান। বলেছিলাম এখানে থাকলে ঘুম আসবে না। অন্য রুমে থাকলে আরো ঘুম আসত না। তুমি ঘুমাও। আইরিন বাম কাত হয়ে শোয়। চোখ বন্ধ করে নিয়েও আবার তাকায়। আপনিও ঘুমান। আদনান বসে থেকেই এগিয়ে আসে আইরিনের কাছে। ফ্লোরে বসে থেকেই আইরিনের ডান হাতটা টেনে নিজের গালে চেপে ধরে। মৃদু স্বরে বলে, তোমার কাছ থেকে দূরে থাকলে আমার ঘুম হয় না জান।
তোমাকে জড়িয়ে ধরে ঘুমানো আমার নেশা হয়ে গেছে। এই নেশা দূর করার কোনো উপায় নেই। ঢাকা গিয়ে যে মাঝে মধ্যে থাকেন তখন কেমন করেন? ঘুমাই না তো যান, সারা রাত জেগেই থাকি। আদনানের গাল থেকে হাত সরিয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এভাবে জেগে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, ঘুম চলে আসবে। আইরিনের শুষ্ক হয়ে থাকা ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে বলে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো যান, তোমার এমন চেহারা দেখতে আমার একটুও ভালো লাগছে না। আইরিনের বিয়ের পরেই প্রথম তালুকদার বাড়ির ভেতর পা রাখে সাদমান। ঢাকা থেকে একটু আগেই এসেছে বাড়িতে। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। ভেতরে এসে সকলের সাথে ভালোভাবেই কথা বলে। আশেপাশে আদনানকে দেখতে পায় না। ভাগ্নেকে দেখার জন্য বউ বাচ্চাকে নিয়ে উপরের দিকে পা বাড়ায়। করিডোরে আসতেই আদনানের মুখোমুখি হয়। সাদমানের বউ সালাম দেয় আদনানকে। আদনান সালামের জবাব দিয়ে বলে, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আদনান সাদমানের দিকে তাকায়। সাদমান গম্ভীর চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে ছেলেকে কোলে নিয়ে। কেমন আছেন সমন্ধি সাহেব? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? একবার শুনলি তো কেমন আছি। ভালো হবি না জীবনে? আমি খারাপ কবে ছিলাম? প্রথম থেকেই। কি শুরু করলে? ভেতরে চলো বাবুকে দেখি। না হয় বোন জামাইয়ের সাথে ঝগড়া করো, আমি গেলাম। সাফি আসো, আমরা বাবুকে দেখে আসি। সাফি মায়ের কোলে চলে আসে। সাফিয়া ছেলেকে কোলে নিয়ে রুমের ভেতর চলে যায়। আদনান কিছু বলার আগেই সাদমান বলে, কোথায় যাচ্ছিস? পার্টি অফিসে। ফিরবি কখন? রাত হবে, তোরা কিন্তু যাবি না আজকে। আমি দ্রুতই ফিরে আসব, আসার পর বাকি কথা হবে। সাবধানে যাস। সাদমান ভেতরের দিকে পা বাড়িয়েও থেমে যায়। আদনানকে পিছু ডাকে। আদনান ঘুরে দাঁড়াতেই সাদমান কয়েক কদম এগিয়ে আদনানকে জড়িয়ে ধরে বলে, অনেক বছর বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক। বেঁচে থাকার জন্য বলছিস কেন? তুই বেঁচে না থাকলে ঝগড়াটা করব কার সাথে? আদনান মুচকি হাসে। দুজন দুজনকে ছেড়ে দুদিকে পা বাড়ায়। এতগুলো দিন পর দুজনের মধ্যকার ঝগড়ার সমাপ্তি ঘটে গেল এখানেই। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সকাল 9টার ঘরে চলে এসেছে। আদনান তাড়াহুড়ো করে নিজের রুমে প্রবেশ করে। বিছানার দিকে তাকাতেই দেখে আইরিন ইয়াদকে ফিডিং করাচ্ছে। আইরিন নিজেও মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়, তারপর আবার নিজের দিকে তাকায়। ওড়না দিয়ে দ্রুত নিজেকে সহ ইয়াদকে ঢেকে নেয়। আদনান বিছানার কাছে এগিয়ে আসতে আসতে বলে, এভাবে ঢাকার কি হয়েছে? নির্লজ্জের মতন এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? তোমার কোনো কিছু দেখার কি বাকি আছে আমার? তাকিয়ে থাকলে সমস্যা কোথায়? আর আমি তো তোমার হাজব্যান্ডই। অসভ্য বদলোক একটা। আদনান বিছানায় উঠে বসে আইরিনের পাশে। জোর করে ওড়নাটা সরিয়ে নেয়। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে ইয়াদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর খাচ্ছে। হাত বাড়িয়ে ছেলের তুলতুলে গালে আঙুল ছোঁয়ায়। ছেলের এক হাত ধরে আইরিনের গালে চুমু খায় মুহূর্তেই। আইরিন রেগে তাকাতেই ঠোঁটেও চুমু খায়। এত নির্লজ্জ কেন আপনি? যে কেউ চলে আসতে পারে। কেউ আসবে না এখন, আর আসলেও সমস্যা কি? আমি কি অন্যের বউকে চুমু খাচ্ছি? আমার বউ, আমার বাচ্চার মা, আমার জানকে আমি চুমু খাচ্ছি, তাতে কার বাপের কি? আইরিন রেগে আর কিছু বলে না। এই লোককে বলেও লাভ নেই। নির্লজ্জের মতন এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে না থেকে চোখ সরান। সরাবো না। আইরিন এক হাতে আদনানের চোখ জোড়া ঢেকে দেয়। আদনান আইরিনের হাত সরিয়ে নিজের গালে চেপে ধরে বলে, কিছু খাবে? খেয়েছি তো। তখন তো ভালোভাবে খেলে না।
আমি বাইরে যাব, কি খাবে বলো, আসার সময় নিয়ে আসব। খাবো না কিছু। কোনো কিছু লাগবে? আইরিন দুদিকে মাথা নাড়ায়। এর মধ্যে ইয়াদের খাওয়া শেষ হয়। আদনান উঠে যেতে নিয়েও থেমে যায়। হাত বাড়ায় ছেলেকে কোলে নেওয়ার জন্য। আইরিন ছেলেকে আদনানের কোলে তুলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। নাবিলা বেগম রুমে প্রবেশ করেন। ছোট বালতিটা রেখেই বেরিয়ে যান আবার। ইয়াদের কাঁথা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলেন মাত্র। আদনানকে রুমে দেখে দেরি করলেন না আর। হাঁটতে হাঁটতে আইরিন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নার দিকে তাকায় নিজের প্রতিবিম্বের দিকে। ফোলা ফোলা গাল দুটো এখন কিছুটা সরু হয়ে গেছে। চেহারা একটু মলিন হয়ে গেছে। শরীরও শুকিয়েছে একটু। ঘাড় ঘুরিয়ে আদনানের দিকে তাকাতেই দেখে আদনান ওর দিকে তাকিয়ে আছে। খবরদার আমার সুন্দরী বউয়ের দিকে নজর দেবে না। তোমার নজর লেগে আমার একমাত্র বউয়ের কিছু হলে খবর আছে তোমার। আইরিন কপাল ভ্রু কুঁচকে এগিয়ে আসতে আসতে বলে, আপনার বউকে নজর লাগিয়ে লাগিয়ে শুটকি বানিয়ে ফেলব আমি। তাহলে তোমাকে শুলে চড়াবো আমি। চড়িয়ে দিন। পাগল পেয়েছ আমাকে? তালুকদার আদনান লাকি জেনে বুঝে কোনো দিন নিজের ক্ষতি করে না। আইরিন কিছু বলতে গিয়েও থেমে যায়। ধীরে ধীরে রুম জুড়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেকনিতে এসে দাঁড়ায়। বাইরে রোদ ঝলমল করছে। বাতাসের কারণে রোদের তাপ সেরকম বোঝা যাচ্ছে না। বাতাস না থাকলে আজকের রোদে কাহিল হয়ে পড়ত জনমানব। আইরিন দূরের আকাশে উড়ো মেঘের দিকে তাকিয়ে থাকে। সুইটহার্ট দ্রুত আসো। হঠাৎ আদনানের উচ্চ গলার স্বর শুনে দ্রুত রুমের দিকে পা বাড়ায় আইরিন। কি হয়েছে? আদনান নিজের ডান হাত উঁচু করে ধরে বলে, সুইটহার্ট, এগুলো কি লেগেছে হাতে? আদনান ছেলের দিকে ইশারা করে। আইরিন ছেলের দিকে তাকিয়ে আবার আদনানের দিকে তাকায়। আদনানের চোখ মুখ দেখার মতো হয়েছে। ইয়াদের পটি লেগে গেছে ডান হাতে। হাতে লাগলো কিভাবে? পটি করে দিয়েছিল, ভাবলাম চেঞ্জ করিয়ে দেই। আমাকে ডাকেননি কেন? মাতব্বরি করতে গিয়ে হাতে লাগিয়ে নিয়েছেন, ভালো লাগছে না এখন? সব কিছুতেই শুধু পণ্ডিতগিরি। কোনো একটা কাজ যে পারবেন না সেটা মেনে নিতে তো পারেন নাকি? আমি কি জানতাম নাকি এমন হবে? কি করব এখন? কি করবেন বুঝতে পারছেন না? উঠুন এখান থেকে আর হাত ধুয়ে আসুন। আদনান বিছানা থেকে নেমে দ্রুত বাথরুমে প্রবেশ করে। কি হয়ে গেল এটা ওর সাথে? বউকে একটা ডাক দিলে কি এমন হতো? শেষ পর্যন্ত কিনা ডান হাতে। আইরিন ছেলেকে পরিষ্কার করে দেয়। শুকনো কাপড় আর কাঁথা দিয়ে পেঁচিয়ে কোলে তুলে নেয় আবার। ছেলের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। ঠিক কাজ করেছে একদম। আদনান সাবান দিয়ে কয়েকবার ভালোভাবে ঘষে ঘষে হাত ধুয়ে আসে। আইরিনের দিকে তাকিয়ে দেখে আইরিন ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে সুইটহার্ট। প্রথমবার বুঝতে না পেরে ভুল হয়ে গেছে, দ্বিতীয়বার আর হবে না। আচ্ছা এখন থেকে তাহলে আপনি এই কাজটা করবেন। ওকে। আলমারির ভেতর থেকে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। চুলগুলো আবারও ঠিক করে নিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। ঝুঁকে ছেলের কপালে চুমু খেয়ে আদর করে। যাওয়ার আগে আইরিনকেও আদর করতে ভুলে না। আইরিন ছেলেকে আবার খাওয়ায়। খেতে খেতেই ঘুমিয়ে যায় ইয়াদ। ওকে শুইয়ে দিয়ে আইরিন নিজেও শুয়ে পড়ে। ইয়াদের বয়স আজ 7 দিন। আকিকা করা হয়েছে আজ। আজকে আইরিন শেখ বাড়িতে যাবে। ওদেরকে নেওয়ার জন্য প্রায় 20 জন মানুষ এসেছে তালুকদার বাড়িতে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কাপড় চোপড় ব্যাগে গুছিয়ে নিয়েছেন নাবিলা বেগম। আইরিন হাত মুখ ধুয়ে এসে তৈরি হয়ে নেয়। ফারজানা তালুকদার ইয়াদকে তৈরি করিয়ে দিয়েছেন নতুন জামা পরিয়ে, যদিও এই জামা টাওয়েলের আড়ালেই ঢাকা পড়ে থাকবে। আজকে আদনান যাচ্ছে না শেখ বাড়িতে।
দুপুরের খাবার খেয়েই বেরিয়েছে। কোথায় যাচ্ছে সেভাবে বলে যায়নি আইরিনকে। আইরিন বেশ কয়েকবার বলেছে ওদের সাথে শেখ বাড়িতে যাওয়ার জন্য, আদনান পরে যাবে বলে জানিয়েছে। রুম থেকে বেরিয়ে আসে সবাই। বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয় একে একে। তালুকদার বাড়ি প্রায় মানব শূন্য হয়ে গেছে। এতক্ষণ ধরে হইচই পড়ে থাকা বাড়িটা একদম শান্ত হয়ে গেছে। ফারজানা তালুকদার সোফায় এসে বসেন। ওনার ভীষণ মন খারাপ হচ্ছে এখন। আমিরাও আজকে দুপুরের পরপর চলে গেছে। যদিও আরও একদিন পর যেতে চেয়েছিল, তবে ওর হাজবেন্ড রাজি হয়নি। রেশমা তালুকদার ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, বাড়িটা কেমন খালি খালি লাগছে এখনই। লাকি বাড়িতে ফিরে আজকে ছটফট করবে শুধু। লাকি এই বাড়িতে রাতে থাকব নাকি, ও রাতেই শেখ বাড়িতে চইলা যাইব। ইয়াদকে কোলে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যেন শেখ বাড়িতে। বাচ্চাটা একবার এর কোল থেকে ওর কোলে, তো আবার ওর কোল থেকে আরেক জনের কোলে। সাদাফ চেঞ্জ করে এসে ভাগ্নেকে নিজের কোলে তুলে নেয়। শেফা ভাইয়ের সাথে প্যান প্যান করে বলে, আমি এখনো কোলে নেইনি ইয়াদকে। ওকে আমার কাছে দাও একটু। সর আমার কাছ থেকে। কেউ পাবি না আর। সকাল থেকে এতবার কোলে নিয়েও বলছে কোলে নেইনি। তুমিও তো নিয়েছিলে। তোরা তো সব সময় নিতেই পারবি, আমি তো দুদিন পর চলে যাব আবার। একেবারে তো যাবে না, আবার তো আসবেই। ভাইয়া দাও না একটু। পাপা না করে জাগিয়ে পড়তে বস। এই অবেলায় কিসের পড়তে বসব? পড়ার জন্য কোনো বেলা অবেলা নেই, সারা বেলাই পড়া যায়। নাবিলা বেগম বলেন, বুইরা মানুষ হয়ে কি শুরু করছস? দিতে পারোস না একটু ওর কাছে? কোন এঙ্গেল থেকে আমারে তোমার কাছে বুইরা লাগে? 24 বছরের একজন তাগড়া যুবক বুইরা হয় কেমনে? তুই 24 বছরের ছেলে হয়ে বাচ্চা মেয়েটার সাথে এমন বাচ্চামি কেমনে করস? কে বাচ্চা? শেফা। এইডারে বিয়া দিলে এতদিনে 2 বাচ্চার মা হয়ে যেত। মুহূর্তেই উপস্থিত প্রায় সকলের মুখ থেকে উচ্চস্বরে হাসি বেরিয়ে যায় সাদাফের বলার ধরন দেখে। শেফা রাগে গোজগোজ করে ওঠে। মেঝো ভাইয়ের দিকে তাকিয়ে রাগে ফোঁস করে বলে, কি বললে তুমি? বিয়ে দিলে তুই 2 বাচ্চার মা হয়ে যেতি, সেটাই বলেছি। তাড়াতাড়ি বিয়ে করে নে, তারপর নিজের বাচ্চা কোলে নিয়ে বসে থাকবি সারাদিন। ও কাকি, ওকে বিয়ে দিয়ে দিন। সময় রাত 9টা। আইরিন রাতের খাবার খেয়ে ছেলের পাশে শুয়ে আছে। আদনানের 8টার মধ্যে ফিরে আসার কথা ছিল, অথচ এখনো আসছে না। নাকি তালুকদার বাড়িতে ফিরে এসেছে? কিন্তু আদনান তো বলেছিল 8টার মধ্যে শেখ বাড়িতে আসবে। অনেকক্ষণ ধরে আইরিনের বুকের ভেতর কেমন ছটফট করছে, একটুও শান্তি লাগছে না, অস্বস্তিতে হাঁসফাঁস লাগছে। বারবার আদনানের কথা মনে পড়ছে। এমনিতে সারা দিন কলের উপর কল করে বিরক্ত করে ফেলে, আর আজকে সন্ধ্যার পর থেকে একটাও কল করেনি। ফোন হাতে নিয়ে নিজে থেকেই আদনানের ফোনে কল করে। ফোন বন্ধ বলছে। পরপর কয়েকবার কল করলেও লাভ হয় না, আদনানের ফোন বন্ধ। আইরিনের মনের মধ্যে কেমন কু গাইতে শুরু করে। বারবার মনে হচ্ছে আদনানের কিছু একটা হয়েছে। বাইরে থাকলে যত ব্যস্ততাই থাকুক, অন্তত একবার কল করে আইরিন আর ছেলের খোঁজ খবর নেয়। সেখানে আজ কলও করছে না, আবার ফোন বন্ধ। আদনানের ড্রাইভার, গার্ড বা কোনো বন্ধুর নাম্বারও নেই ওর কাছে, থাকলে কল করে আদনানের খোঁজ খবর নিতে পারত। আইরিন কেমন অস্থির হয়ে উঠছে এখন। বিছানা থেকে নামতে যাবে তখনই ইয়াদ কেঁদে ওঠে। চেঞ্জ করিয়ে খেতে দেয়। ছেলেটাও আজকে একটু পরপর ঘুম থেকে উঠে যাচ্ছে কেঁদে কেঁদে। প্রায় 15 মিনিট পর আবার ঘুমিয়ে যায় ইয়াদ। ছেলেকে শুইয়ে দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। বিছানা থেকে নেমে দাঁড়ায়। আজকে নাবিলা বেগম ওর সাথে থাকবেন না। আজকে আদনান থাকবে ওর সাথে, তাই নাবিলা বেগম এখন এই রুমে নেই। আইরিন ছেলেকে একা রুমে রেখে রুম থেকে বের হয় ফোন হাতে নিয়ে।
সাদাফের কাছে সোলাইমানের নাম্বার আছে। সোলাইমানকে কল করলে আদনানের সাথে কথা বলা যাবে। সোলাইমান আদনানের সাথেই আছে বোধহয়। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই সাদাফের গলার স্বর শুনতে পায়। সাদাফ জোরে জোরে ওর বাবা মাকে ডেকে বলছে, আব্বু আম্মু লাকি ভাই অ্যাক্সিডেন্ট করছে। মুহূর্তেই ড্রয়িং রুমে বসে থাকা সকলের নজর সাদাফের উপর গিয়ে পড়ে। দৌড়ে আসার কারণে সাদাফ অস্থির হয়ে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমজাদ শেখ সহ আরও অনেকে তড়িৎ গতিতে বসা থেকে উঠে দাঁড়ায়। আমজাদ শেখ ছেলের দিকে এগিয়ে আসতে আসতে আতঙ্কিত হয়ে বলেন, কি বলস? কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন হয়েছে? এখন কোথায় আছে? টাঙ্গাইল গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে টাঙ্গাইল হাইওয়ে রোডে দ্রুত গতিতে ট্রাক এসে ধাক্কা মেরেছিল সামনে থেকে। লাকি ভাই এখন টাঙ্গাইল হাসপাতালে ভর্তি আছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এশার নামাজের পর। লাকির অবস্থা কেমন এখন? তা তো জানি না। আমি তো শুনেই দৌড়াইয়া বাড়িতে আসলাম। ধপ করে কিছু পড়ার শব্দ হয়। উপস্থিত সবাই সিঁড়ির দিকে তাকায়। আইরিন অচেতন হয়ে পড়ে আছে সিঁড়ির গোড়ায়। সবাই দৌড়ে ওর কাছে এগিয়ে আসে। নাবিলা বেগম আইরিনকে টেনে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। আল্লাহ, আমার মেয়েটার কি হলো? ও মা, চোখ খোল, কি হয়েছে তোর? সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমজাদ শেখ জগ ভর্তি পানি নিয়ে এগিয়ে আসেন দ্রুত পায়ে। আইরিনের চোখে মুখে পানির ছিটা দিয়ে ডাকতে থাকেন নাবিলা বেগম। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরে আইরিনের। চোখ মেলে তাকিয়ে সামনে থাকা সকলের মুখের দিকে নজর বুলায়। আদনানের কথা স্মরণ হতেই দ্রুত উঠে বসে সাদাফকে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, কি হয়েছে ওনার? কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? উনি ঠিক আছে না? ভাইয়া, কথা বলছো না কেন? তুই শান্ত হ আগে, পাগলের মতো এমন করছিস কেন? অসুস্থ হয়ে পড়বি তো। আগে বলো উনি কেমন আছে এখন? আমাকে নিয়ে চলো ওনার কাছে। শান্ত হ, আমরা খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করছি। আমি কখন থেকে ওনাকে কল করছিলাম, বারবার ওনার ফোন বন্ধ বলছিল। উনি ঠিক আছে তো, শুধু এইটুকু বলো। আম্মু, ওকে সামলাও, আমি সুলাইমান ভাইকে কল করে দেখি উনি কিছু বলতে পারে কিনা। ফোন রিসিভ করলে আমার কাছে দেবে। আচ্ছা, তুই শান্ত হ এখন। বাড়ির সবাই অবাক হয়ে আইরিনের দিকে তাকিয়ে আছে। আদনানের জন্য আইরিন এতটা উতলা হয়ে পাগলামি করছে, এটা অবিশ্বাস্য। যেই মেয়ে এখনো আদনানের নাম শুনলেই খ্যাক খ্যাক করে ওঠে, সেই মেয়ে এমন পাগলামি করছে, এটা অবিশ্বাস্যই বটে। আইরিন নিজের ফোনটা খুঁজে বলে, আমার ফোনটা কোথায়? আমার ফোন দাও। তানজিলা বেগম আইরিনের ফোন ওর হাতে দেন। আইরিন ফোনের লক খুলতে খুলতে কাঁদতে কাঁদতেই বলে, মামি, ইয়াদ একা আছে, একটু ওর কাছে যাও। তানজিলা বেগম উঠে আইরিনের রুমের দিকে এগিয়ে যান। আইরিন আফসার তালুকদারের ফোনে কল করে। রিং হওয়ার একটু পরেই রিসিভ হয়। আইরিন কান্না বন্ধ করতে চাইলেও পারে না, তাই কাঁদতে কাঁদতেই বলে, আব্বা, আপনি কোথায়? আফসার তালুকদার ধরা গলায় বলেন, হাসপাতালে যাচ্ছি। তুমি বেশি কান্নাকাটি করো না মা, লাকির বেশি কিছু হয়নি। উনি ঠিক আছেন তো? হাসপাতালে গেলেই বুঝতে পারব। তুমি বেশি কান্নাকাটি করো না, আমি হাসপাতালে পৌঁছে কল করব তোমাকে। আমাকে নিয়ে গেলেন না কেন আব্বা? মা, তুমি এমনিতেই এখন অসুস্থ, এখন এত রাস্তা জার্নি করে কান্নাকাটি করলে আরও অসুস্থ হয়ে পড়বে। রাখছি, হাসপাতালে পৌঁছে কল করছি আবার। ফোন রাখতেই সাদাফ এগিয়ে এসে বলে, লাকি ভাইয়ের গার্ড আর ড্রাইভারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ওনাদের দুজনের অবস্থা বেশি খারাপ। লাকি ভাই টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি আছে। জ্ঞান ফেরেনি এখনো, তবে খুব বেশি ক্ষতি নাকি হয়নি। আইরিনের কান্না দেখে ওকে জড়িয়ে ধরেন নাবিলা বেগম। শান্ত করার চেষ্টা করেন সমানে। আইরিন কাঁদতে কাঁদতে বলে,
ওই অসভ্য অভদ্র বদলোকের সাথে কেন আমাকে বিয়ে দিলে তোমরা? ওই অসভ্য লোকের নিজের জীবনের প্রতি একটুও মায়া নেই। নিজের জীবন হাতে নিয়ে ঘুরে বেড়ায় সব সময়। হাজারবার নিষেধ করার পরেও এই মরণ নিয়ে খেলা রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলল। আমাকে শেষ করে তবেই ওই বদলোক শান্তি পাবে। পাগলের মতো এসব কি বলছিস মা? লাকির কিছু হবে না, সুস্থভাবেই ফিরে আসবে তোর কাছে। আইরিন কাঁদতে কাঁদতে নাবিলা বেগমের মুখের দিকে মুখ তুলে তাকায়। মামনি, আমি জন্ম থেকে বাবা মা ছাড়া বড় হয়েছি। আমাদের ছেলেটার বয়স মাত্র 7 দিন আজকে। চুপ কর মা, কিছু হবে না লাকির। মামনি, রক্তের টান অনেক শক্তিশালী তাই না? আমাদের ছেলে তো জন্মের পর এমন করেনি এখন অবধি। আজকে 8টার আগে থেকেই কেমন ছটফট করে কেঁদে কেঁদে ঘুম থেকে উঠে যাচ্ছিল ছেলেটা। ওর তো কি জানান দিয়েছিল ওর বাবা বিপদে আছে? তুইও তো কেমন ছটফট করছিলি খাওয়ার আগে থেকেই। মামনি গো, উনি কেন আমার কথা শোনে না? উনি কেন বুঝতে পারে না আমি আপন মানুষ হারিয়ে ফেলতে ভীষণ ভয় পাই? নাবিলা বেগম বলতে পারেন না কিছু। আমজাদ শেখ তৈরি হয়ে আসেন রুম থেকে। স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, আইরিনকে রুমে নিয়ে যাও, আমরা টাঙ্গাইল যাচ্ছি। আমাকে নিয়ে যাও মামা। তোকে নিয়ে গেলে ইয়াদকে কিভাবে রাখবে? খিদে পেলে তো কাঁদবে ছেলেটা। ওনার জ্ঞান ফেরার পর আমার সাথে কথা বলিয়ে দিও। আচ্ছা, তুই রুমে গিয়ে বিশ্রাম নে, কান্নাকাটি করিস না আর। কথা বলতে বলতে ছোট ভাই আর ছোট ছেলের সাথে বাড়ি থেকে বেরিয়ে যান। নাবিলা বেগম আর শেফা আইরিনকে তুলে রুমের দিকে নিয়ে যায়। আইরিন নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তিও পাচ্ছে না এখন। ওর পুরো শরীর থরথর করে কাঁপছে। হাঁটতে গিয়ে হাত পা ছেড়ে দিচ্ছে বারবার। পড়ে যাওয়ার কারণে তলপেটে চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। ব্লিডিং হচ্ছে বোধহয়। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে। মাথা ঘুরছে, চোখ অন্ধকার হয়ে আসছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। চুপ করে থাকতে থাকতে আবারও ঝোড়ো করে কেঁদে ওঠে। পাশে বসে নাবিলা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দেন। আইরিনের কান্নার শব্দে ইয়াদ জেগে ওঠে। বাচ্চা ছেলেটাও মায়ের সঙ্গে পাল্লা দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আইরিন নিজেকেই সামলাতে পারছে না, ছেলেকে কিভাবে সামলাবে। ঝাপসা চোখ জোড়া মুছে নিয়ে শুয়ে থেকে ছেলেকে খেতে দেয়। খেতে খেতে নিশ্চুপ হয়ে যায় ইয়াদ। আইরিন নাবিলা বেগমের এক হাত শক্ত করে চেপে ধরে বলে, মামনি গো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ওনার কাছে নিয়ে চলো আমাকে। চলবে।